পল্লী বিদ্যুৎ সমিতিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেপারে ঘোরাঘুরি করতেছে যে একটা চাকরির নিয়োগ ছাড়ছে, সেটা হলো পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান। এই শিক্ষানবিশ লাইনম্যানটার কাজ কি আসলে বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত চাকরিতে যোগদান না করে। তারপরে একটু ধারণা দিচ্ছি, সেটা হলো আমরা যখন দেখি যে আমাদের বাসার দিকে আশেপাশে কোনো একটা কারেন্টের লাইনের ফেস পড়ে গেছে, একটু ফোন দিলে দুইজন মোটরসাইকেলে আসতেছে, সেই মোটরসাইকেলে যে দুজন ব্যক্তি আসে তারাই হচ্ছে লাইনম্যান। এখন সে যে যত বড় সিনিয়র লাইনম্যানই হোক না কেন, শুরুতে তারা শিক্ষানবিশ লাইনম্যান হিসেবেই যোগদান করে। মাঝে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটু এই পদটাতে ভিন্ন ছিল, কিন্তু কাজে কোনো ভিন্নতা ছিল না। তারপরেও যাক, এটা সম্পূর্ণ আলাদা বিষয়, সমাধান হয়ে গেছে। এখন মূলত বিষয়টা হলো, যারা আমাদের গ্রামে গঞ্জে পল্লী বিদ্যুতের লাইন ঠিক করার জন্য আসে, মূলত তারাই লাইনম্যান। আর তারা আজকে যাদের যাদের চাকরির বয়স যত বড়ই হোক না কেন, তারা যে পদ থেকে চাকরিটা শুরু করছে সেই পদটার নামই হলো শিক্ষানবিশ লাইনম্যান। হয়তো আশা করি বুঝতে পারছেন। এখন পদের সংখ্যা হচ্ছে, এবার নতুন যে সার্কুলারটা হয়েছে 764 জন। এটা লেখা আছে, কিন্তু অবশ্যই প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হলেও হতে পারে, এটা লেখা আছে। তো 764 জন, বয়স হবে 18 থেকে 21। হ্যাঁ, এখানে 764 জন বলতে শুধুমাত্র আপনার রংপুর বিভাগে বা রংপুর জেলায় অথবা রাজশাহী বিভাগে বা রাজশাহী জেলায়, যে কোনো একটা জেলায় বা একটা বিভাগে নিবে এমনটা না, সারা বাংলাদেশ মিলে 764 জন, কম বা বেশি হতে পারে সারা বাংলাদেশ। আচ্ছা, এখন বয়স হচ্ছে 18 থেকে 21। 26/1/2025 তারিখে যেন তার প্রার্থীর বয়স কমপক্ষে 18 বছর এবং সর্বোচ্চ 21 বছর হয়। তারিখটা হলো 26/1/2025। শিক্ষাগত যোগ্যতা হলো তাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে, অবশ্যই এসএসসি পাস, এবং সে এসএসসি পাস যেন সায়েন্স গ্রুপ থেকে করে, এবং তার রেজাল্টটা যেন 3.00 থাকে 5 পয়েন্টের মধ্যে। এই 5 পয়েন্টটা কেন উল্লেখ করছি, সেটা হলো অনেকে আছে 4.00 রেজাল্ট থাকে, সেটা হলো ওই মানে জেনারেল থেকে না করে ও লেভেল একটা আছে, সেটা হলো ওর সর্বোচ্চ গ্রেড পয়েন্ট হলো 4.00। মূলত আমরা জিপিএ যেটাকে ধরি আর কি, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ 5.00 মধ্যে 3.00 থাকতে হবে। প্রার্থীর উচ্চতা থাকতে হবে 5 ফিট 4 ইঞ্চি, বডি থাকতে হবে 30 ইঞ্চি 32 ইঞ্চি, এখানে বুক ডাউনে পারদর্শী হতে হবে, ম্যারাথন দৌড়ে পারদর্শী হতে হবে। আচ্ছা, বুক ডাউন বলতে এই এমনিতেই সকালবেলা করে যে বুক ডাউনটা দেওয়া হয় আর কি, 5 বা 7 বার এটা দেখতে চাবে। ম্যারাথন দৌড় বলতে 1 মিনিটে 7 মিনিটে 1 কিলোমিটার সম্ভবত। এটা একটা দৌড়, এমনিতে একটা টেস্ট নেবে আর কি। ধরেন যে 500 মিটার বা 300 মিটারের একটা মাঠ আছে, সেই মাঠে আপনাকে দৌড় দিতে হবে একটা হালকা। এটা আপনার সেরকম কোনো বড় কোনো বিষয় না, জাস্ট আপনাকে দেখতে যে আপনি কি আসলে ফিট কিনা। এটা কাজের জন্য একটু ফিটনেসটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে ফিটনেসটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তারপরে বেতন হচ্ছে আপনার শুরুতে হবে 15,500 টাকা, আর এটা অন প্রমোশন থাকার পরে বেসিক হবে হলো 16,600 টাকা বেসিক আর কি। মোটামুটি সর্বসাকুল্যে মিলে 26,000 টাকার মতো পাইতে পারেন আর কি। এখন অন প্রমোশন আর নিয়মিত যে বিষয়টা, ওখানে হয়তো বা অনেকে বুঝবেন আর অনেকে বুঝবেন না। অন প্রমোশনের বিষয়টা হলো, আপনাকে চাকরিতে যখন যোগদান করাবে 1 বছর আপনি নিয়মিত হবেন না। এই 1 বছর যে নিয়মিত হবেন না, সেটা একটু পরে আর কি বুঝাবো, যে 1 বছরটা আসলে কীভাবে কী করবেন। 1 বছর আপনাকে অন প্রমোশনে রাখবে, অর্থাৎ 1 বছর আপনি 15,500 টাকা বেসিক ধরে বেতন পাবেন। তারপরে নিয়মিত হওয়ার পরে 16,600 টাকা হারে 16,600 টাকা বেসিক হারে বেতন পাবেন, যেখানে বেসিক সহ সব মিলিয়ে মোটামুটি 25-26,000 টাকার মতো দাঁড়াইতে পারে। আচ্ছা, এখন আবেদনের যে নিয়মটা, এখানে বাংলাদেশে অন্যান্য যতগুলো চাকরি হয় সবগুলোর আবেদন অনলাইনে হলেও এই চাকরিটার আবেদন হলো অফলাইনে। অনলাইনে আবেদনে আপনাকে টাকা জমা করতে হবে, তারপরে ঢাকা যাইতে হবে, কাগজপত্র অথবা ডাকযোগে পাঠাইতে হবে, কাগজপত্র পৌঁছাইলো কি না তার একটা টেনশন থাকে, কাগজপত্র ঠিকঠাক মতো সাবমিট দেওয়া হলো কি না, ভুলভ্রান্তি হলো কি না, এরকম অনেক ঝামেলা থাকে। কিন্তু
আমাদের যে পল্লী বিদ্যুৎ এর যে চাকরি আছে, এর চাকরির আবেদনে সেরকম কোনো সমস্যা বা সেরকম কোনো ঝামেলা নাই। আপনাকে চাকরির আবেদন করতে গেলে অনলাইনে আবেদন করতে হবে না, এমনকি অফলাইনেও আবেদন করতে হবে না, না ডাকযোগে না কোথাও। আপনি নিজের কাগজপত্র নিজেই অফিসে নিয়ে দাঁড়াবেন। সেটা হলো সেই 26 তারিখে মাঠে কাগজপত্র নিয়ে দাঁড়াবেন। এখন কাগজপত্রগুলো কোথায় পাবেন? এরকম একটা ফর্ম পাবেন, সেটা হলো www.reb.gov.bd reb.gov.bd। এই সাইডে একটা আবেদন ফর্ম পাবেন। আবেদন ফর্ম না করলে পরে যোগাযোগ করলে হয়তো বা দেওয়া যাবে। এটা পিডিএফ ফাইল পাবেন কয়েকটা পেজের। সেখানে আপনার নাম, ঠিকানা, পূর্ণাঙ্গ যে আছে, মানে যে যত প্রকার তথ্য লাগে আর কি, প্রার্থীর সম্পর্কে যত প্রকার তথ্য লাগে সব তথ্য ওখানে লিখে দিতে হবে নিজের হাতে। সেই আবেদন ফর্মটা কোনো অনলাইনে সাবমিট দিতে হবে না, কোনো ডাকযোগে পাঠাইতে হবে না, সেটা সরাসরি 26 তারিখে মাঠে নিয়ে যেতে হবে নিজের হাতে। এই অনলাইনের ফর্মটা আপনি আজকেও ডাউনলোড দিতে পারেন, 26 তারিখেও ডাউনলোড দিতে পারেন, অথবা বিভিন্ন কম্পিউটারের দোকানে কিনতেও পাবেন। 26 তারিখ মাঠ হলো সকাল 9টায়, আপনি 8:50 যদি পূরণ করে সকাল 9টার সময় মাঠে নিয়ে যান, তারপরেও কোনো সমস্যা নেই। এখন এটা হলো সঠিকভাবে পূরণ করতে হবে। তারপরে আপনার লাগবে হলো এসএসসি মূল সার্টিফিকেট। এখানে অবশ্যই মূল সার্টিফিকেটটা লাগবে, মার্কশিট বা অন্য কোনো কিছু হবে না। মার্কশিট বলেন, প্রশংসাপত্র বলেন, এগুলো কোনো কিছুতে কাজ হবে না। অবশ্যই আপনার মূল সার্টিফিকেট লাগবে। আর ওখানে কিছু কাগজপত্র লাগবে, আপনার চাকরিতে যেগুলো কাগজপত্র লাগে আর কি, সার্টিফিকেট, চাকরির সনদ, এটা ওটা, এগুলা একটু দেখে নিন নিয়োগপত্রটা। এগুলো আপনার সত্যায়িত লাগবে, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার থেকে এটা সত্যায়িত কপি লাগবে সবগুলোরই। এটা কিন্তু এসএসসির মূল সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। আর ব্যাংক ড্রাফট হলো 50 টাকার মাত্র। এই 50 টাকার ব্যাংক ড্রাফটটা হলো এই চাকরির হলো মূল যে আবেদন ফি। এটা আপনাকে অন্য কোথাও টাকাটা দিতে হবে না, না অনলাইনে না কোথাও, শুধু সরাসরি ব্যাংকে যাবেন। সোনালী ব্যাংক সাজেস্ট করবো, সোনালী ব্যাংকে যাবেন, 500 টাকার ব্যাংক ড্রাফট করবেন। এখন ব্যাংক ড্রাফট করতে গেলে তো ওই প্রতিষ্ঠানের নাম লাগে, ঠিকানা লাগে। আপনি ওদেরকে যদি জিজ্ঞেস করেন যে আমি পল্লী বিদ্যুতের আবেদন করব, আপনি আপনার কোন পল্লী বিদ্যুতের আওতায় আপনি, এটা আপনি বুঝবেন কিভাবে? আপনার বাসায় যে বিদ্যুৎ বিলের কাগজ যায়, সেই বিদ্যুৎ বিলের কাগজের উপরে লেখা দেখবেন, লেখা আছে অমুক পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে অবশ্যই একটা লক্ষণীয় বিষয়, অমুক পল্লী বিদ্যুৎ সমিতি 1, 2, 3, 4 এরকম কিছু কোড অবশ্যই আছে, সেটা অবশ্যই দিতে হবে। আর এই ব্যাংক ড্রাফটটা হবে সেই প্রবিশের জেনারেল ম্যানেজার অথবা সিনিয়র জেনারেল ম্যানেজারের নামে। এখন ওখানে জেনারেল ম্যানেজার আছে না সিনিয়র জেনারেল ম্যানেজার আছে, যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিকটস্থ কোনো একটা অভিযোগ কেন্দ্রে অথবা কোনো একটা পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে তাদের কাছে বুঝায় নেবেন। অথবা যদি না পারেন তারপরেও কোনো সমস্যা নেই, আপনি ব্যাংকে গেলে সকল সমস্যার সমাধান পাবেন। কারণ তারা জানে ওই অফিসে ম্যানেজার আছে না সিনিয়র জেনারেল ম্যানেজার আছে। এটা বিষয়ে আপনাদের কাউকে টেনশন করা লাগবে না। শুধুমাত্র সোনালী ব্যাংকে যাবেন, 50 টাকাটা ব্যাংক ড্রাফট করবেন পল্লী বিদ্যুতের চাকরির জন্য। সরাসরি বলবেন এভাবে, আপনি কিছুই জানেন না, ওরাই সব কিছু করে দেবে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। তাহলে আবেদনের জন্য মেইন প্রয়োজন হচ্ছে আপনার 50 টাকাটা ব্যাংক ড্রাফটের কাগজ, আর কিচ্ছু না। সেই চেকটাও কিন্তু আপনার কাছেই থাকবে, যে ব্যাংক ড্রাফট যেটা করলেন সেই চেকটাও আপনার কাছেই থাকবে, এটা কাউকে দিতে হবে না। অন্যান্য চাকরির মতো টাকা আগে পাঠায় দিতে হবে না, সেই চেকটা আপনার কাছেই থাকবে। যতক্ষণ পর্যন্ত পল্লী বিদ্যুৎ আপনাকে মাঠে পায় নাই, ততক্ষণ পর্যন্ত এই টাকাটা আপনার কাছে নেবে না, এটা মাথায় রাখুন। এই ব্যাংক ড্রাফটের কাগজটা যখন আপনার হাতে থাকবে, এই বিআরবি যে সাইট আছে, এখান থেকে যখন ফর্ম ডাউনলোড দিবেন, সব কিছু ঠিকঠাক মতো আপনি পূরণ করবেন, এই সার্টিফিকেট সহ আনুষঙ্গিক যে কাগজপত্রগুলো এগুলো সত্যায়িত করবেন, এগুলো সব কিছু নিয়ে আপনি মাঠে যাবেন। মাঠটা হবে 26 তারিখ সকাল 9টায়। মনে রাখবেন 26 তারিখ সকাল 9টায়। এই 26 তারিখ সকাল 9টার মধ্যে আপনি এই উপরের সমস্ত কাজ কমপ্লিট করবেন। আজকে এই কাজগুলো করতে পারেন, এমনকি 26 তারিখ সকাল 8টার মধ্যেও করতে পারেন। কিন্তু এটা মাথায় রাখিয়েন, ব্যাংক ড্রাফটের যে বিষয়টা, সরকারি ছুটির দিন এবং শুক্রবার শনিবার কিন্তু ব্যাংক বন্ধ থাকে, এই বিষয়টা মাথায় রাখিয়েন। আপনি যদি মনে করেন যে 26 তারিখে সকাল 8টার সময় আমি ব্যাংকে টাকা জমা দিতে পারবো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি মনে করেন যে না আমাকে কালকেই জমা দিতে হবে, আমি অন্য কোনো দিন সময় পাবো না, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? তাহলে 26 তারিখ সকাল 9টার মধ্যে উপরোক্ত সমস্ত কাগজ রেডি রাখতে হবে, সেটা নিজের হাতে। এখন
এই 26 তারিখে আপনি সকাল 9টার সময় নিজের প্রবেশে যাবেন। নিজের প্রবেশ কোনটা? একটু আগেই বললাম, এই যে প্রবেশ বলতে বোঝাচ্ছি আমি পল্লী বিদ্যুৎ সমিতি, আমরা শর্টকাটে প্রবেশ হিসেবে চিনি। আপনি যদি চাকরিতে মানে আসেন, আল্লাহ যদি রিজেক্ট রাখে, তাহলে এই প্রবেশ শব্দটা সবসময় ব্যবহার করতে হবে আপনাকে। প্রবেশ হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। আপনার পল্লী বিদ্যুৎ সমিতি কোনটা সেটা আপনি একটু আগে বললাম, সেটা হলো নিজের যে বাড়িতে বিলের কাগজ আছে, বিলের কাগজের উপরে লেখা দেখবেন যে, সাপোজ ধরেন যে আমি যদি বলি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, ওই যে 1-2 বলতেছি, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, অথবা কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। এমনও জায়গা আছে, এমনও জেলা আছে যে একটা জেলাতে 2টা 3টা 4টা পর্যন্ত আপনার পল্লী বিদ্যুৎ সমিতি আছে। আবার এমনও জেলা আছে 2টা জেলা মিলিয়ে একটা করে পল্লী বিদ্যুৎ সমিতি। এই জন্যে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন পল্লী বিদ্যুৎ সমিতির আওতায়। যেমন ধরেন কেউ যদি কুড়িগ্রাম অথবা লালমনিরহাট জেলার হয়, সে যদি কুড়িগ্রাম জেলার হয়, তাকে অবশ্যই কুড়িগ্রামেই যেতে হবে ত্রিমোহনীতে। আবার সে যদি লালমনিরহাট জেলারও হয়, প্রার্থী যদি লালমনিরহাট জেলারও হয়, তাকেও কিন্তু অবশ্যই তার নিজ প্রবেশ হলো কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, তার হেডকোয়ার্টার হলো ত্রিমোহনীতে। তাহলে তাকেও অবশ্যই লালমনিরহাট জেলার হওয়া সত্ত্বেও তাকে অবশ্যই কুড়িগ্রাম জেলাতেই যেতে হবে মাঠের জন্য 26 তারিখে। সেই রকম ধরেন রংপুর জেলার অনেক থানা আছে, যেমন মিঠাপুকুর আছে, তারপরে হলো আপনার পীরগাছা আছে, পীরগঞ্জ আছে। এরা যদি আবেদন করতে চায় তাহলে তাদেরকে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ আবেদন করতে হবে। সে একটা কোথায়, সেটা হলো সঠিবাড়ি। আবার রংপুর জেলারই কাউনিয়া থানা, তারপরে গঙ্গাচড়া, তারপরে হলো মডার্ন মোড়, মানে এইদিকে যদি রংপুর সদর, মানে সদর যেটা সদর থানা, এরা যদি কেউ আবেদন করতে চায় তাহলে কিন্তু রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ যেতে হবে। বিষয়টাকে ভালো করে বোঝেন, তাহলে আপনাকেই বুঝতে হবে, আপনার বাড়ির যে বিলের কাগজটা আছে এটা থেকেই বুঝতে হবে যে আপনার পল্লী বিদ্যুৎ সমিতি কোনটা। যে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় আপনার এলাকাটা পড়তেছে, ভৌগোলিক এলাকায়, আপনাকে সেই পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগাযোগ করতে হবে। 26 তারিখ মাঠ করতে হবে। 26 তারিখে মাঠে যাওয়ার সময় আশা করি এই নিজের প্রবেশটা বুঝতে পারছেন। 26 তারিখ মাঠে যাওয়ার সময় কাগজপত্রগুলো সব নেবেন। আপনাকে 26 তারিখে মাঠে যারা আপনার এই ফিটনেস টেস্ট নেবে, মানে মোটামুটি ধরতে পারেন যে একটা পুলিশ বা সেনাবাহিনী বা যে কোনো বাহিনীর একটা যে মাঠ হয়, মোটামুটি কাছাকাছি ধরতে পারেন সেই রকমই। আপনার কাগজপত্রগুলো সব দেখবে, হাইট ওয়েট দেখবে, ফিটনেস দেখবে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই আপনাকে এমসিকিউ পরীক্ষার জন্য ডাকবে। মোটামুটি একটা মানে বলা যেতেই পারে যেটা কোনো সৈনিক পদের পরীক্ষার মতো মাঠটা আর কি। আসলে পল্লী বিদ্যুতে যারা কাজ করে তারাও কিন্তু আসলে এক ধরনের বিদ্যুৎ সৈনিক নামেই ভিতরে এটা প্রকাশ পায়, এটা যে বিদ্যুৎ সৈনিক তারা। যাক, এই বিষয়ে তেমন কথা না বলি। তবে যাদের হলো পরীক্ষা দেওয়ার আছে, মানে অভিজ্ঞতা আছে সেনাবাহিনীতে, পুলিশে, তারপরে বিজিবিতে, তারা হয়তো ভালো বুঝতে পারবে কথাটা, যে মাঠে শুধু তাদের কাগজপত্র দেখবে, হাইট ওয়েট সব কিছু ঠিকঠাক আছে কিনা, ফিটনেস ঠিকঠাক আছে কিনা, এতটুকুই দেখবে। এতটুকু যদি দেখে তাহলে যাদের ঠিক আছে, এখানে যদি 500 জন পরীক্ষা দেয়, কমসে কম 2-1 জনের তো কাগজপত্র ঠিকঠাক থাকবেই না। তারপরে বয়স শেষ হয়ে গেছে, টের পায় নাই, বা বয়স এখনও হয় নাই, এমন ছেলেও আসছে। এমন হতেই পারে। এগুলো আর কি চেক করবে 26 তারিখে, এগুলো চেক করবে। এগুলো চেক করার পরে তাদেরকে ছাঁটাই বাছাই করবে, করে যারা যোগ্য আছে তাদেরকে আপনার এমসিকিউ পরীক্ষার জন্য ডাকবে। এই এমসিকিউ পরীক্ষাটা কখন হবে? 26 তারিখে পরীক্ষাটা হবে নিজ প্রবেশে, মানে আপনার পল্লী বিদ্যুৎ সমিতিতে। আর এমসিকিউ পরীক্ষাটা হবে ঢাকায়। এটা সম্ভবত আমি শিওর বলতে পারতেছি না, তবে হ্যাঁ, এটা ঢাকায় হওয়ার সম্ভাবনা বেশি, এটা বারবার ঢাকাই হয়। এমসিকিউ পরীক্ষাটা কবে হবে? এমসিকিউ পরীক্ষাটা হবে আপনার 26 তারিখে যদি মাঠ হয়, অবশ্যই 10 দিন 15 দিন এরকম একটা সময় লাগবে, তারপরে আপনাকে এমসিকিউর জন্য ডাকবে। আর এমসিকিউ ডাকবে হলো ডাকযোগে। এমসিকিউ যে পরীক্ষার জন্য আপনি এমসিকিউর জন্য যোগ্য কিনা এটা আপনি পোস্ট অফিসের মাধ্যমে আপনি একটা চিঠি পাবেন। আর এই পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটা কোন চিঠি পাবেন একটু মনে করে দেখেন। এই যে উপরে বলছি যে আবেদনের নিয়ম, এখানে সাইট থেকে একটা আবেদন ফর্ম পাবেন। এখানে আপনি আপনার নিজের হাতে লিখে দিবেন। আপনি যদি টেকেন এই আপনার শারীরিক ফিটনেস টেস্টে যদি আপনি টেকেন, তাহলে আপনাকে কোন ঠিকানায় কী নামে আপনাকে এই অ্যাডমিট কার্ডটা দিবে, আপনি আপনার নিজের অ্যাডমিট কার্ড নিজেই হাতে পূরণ করে দিবেন। এই ফর্মটা ডাউনলোড দিলে আপনি বুঝতে পারবেন আপনার নিজের অ্যাডমিট কার্ড আপনি নিজেই পূরণ করে দিয়েছেন। দেখবেন যে আমার হাতের অ্যাডমিট কার্ড আবার আমার কাছে চলে আসলো, বিষয়টা এমনটাই।
এখানে অফিস কোনো কাজই করবে না, আপনার নিজের কাজ নিজেকেই ঠিক করে দিতে হবে। এই জন্য এই বিষয়ে সতর্ক থাকবেন। ফর্মটা পূরণের সময় যদি কোনো ভুলভ্রান্তি করেন তাহলে ওই ভুল সব কিছু সবসময় ভুলে থেকে যাবে আর কি। আর এখানে ভুলের কোনো অপশন নাই, ভুল করলেই আসলে বিপদ, ঠিক আছে? ভুল করলে এটা সংশোধন নাই, ভুলের এখানে ভুলের কোনো সংশোধন নেই, সোজা বাংলা কথা। এই জন্য সতর্কতার সহিত সব কিছু পূরণ করবেন। আচ্ছা, আমি যেখানে ছিলাম সেটা হলো এমসিকিউ পরীক্ষার সময় আপনাকে ডাকবে। এমসিকিউ আলহামদুলিল্লাহ ভালো দিলেন, এমসিকিউ ভালো দিলে আপনাকে ভাইবার জন্য ডাকবে। এই এমসিকিউ এর পরে ও এমসিকিউ 10-12 দিন সময় লাগবে। এটা একটু বিষয়টা হলো, আপনি যখন 26 তারিখে মাঠ করলেন, মাঠ করার পরে আপনি মাঠে গেলে দেখবেন কমসে কম, আমি একটা আনুমানিক সংখ্যা বলি, 1000 জন। একটা পল্লী বিদ্যুৎ সমিতিতে যদি 1000 জন হয়, আমার 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতে আছে। পুরো সারা বাংলাদেশের 64টা জেলায় 80টা পল্লী বিদ্যুৎ সমিতি আছে। পল্লী বিদ্যুতের সংখ্যা হলো 64 জেলা 80টি। 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতে যদি প্রত্যেকটা পল্লী বিদ্যুৎ সমিতিতে যদি 1000 করে প্রার্থী আবেদন করে, তাহলে আমার হচ্ছে 80,000। বিষয়টা মাথায় নেন, 80,000। 80,000-এর মধ্যে কাগজপত্র বাছাই করাটা, মানে 1000-এর কথাই বলি, একটা পল্লী বিদ্যুৎ সমিতির এই 1000টা কাগজপত্র বাছাই করাটা 2-1 দিনের সম্ভব না। যার কারণে আমি বললাম আনুমানিক 10 দিন, কম বেশি হতে পারে, এটা এর উপর নির্ভর করবে, আমাদের অফিসের অভ্যন্তরীণ বিষয়টা, এটা সময়টা যাই হোক, যার কারণে সময়টা লাগবে। এখন এরপরে যখন ঢাকায় পরীক্ষা দেবেন, ঢাকায় পরীক্ষা দিলে অবশ্যই ওখান থেকে কমসে কম 20,000 জন পরীক্ষা দিলেন সাপোজ, মানে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, সংখ্যাটা আমি আনুমানিক বলতেছি। সংখ্যাটা 1000 হইতে পারে, আবার 20,000 হইতে পারে, সংখ্যাটা নির্দিষ্ট করে কেউ নিয়ে না। সাপোজ আমি ধরলাম 2000 জন লিখিত পরীক্ষা দিল, 2000 জন, কিন্তু আমার পদটা হলো 764 জন। সবাইকে তো ডাকবে না, সবাইকে যেহেতু ডাকবে না, তখন আমার ভাইবার জন্য কতজনকে ডাকবে? ভাইবার জনকে ধরেন 1000 জনকে বা 1500 জনকে ডাকলো, তাহলে ওখান থেকে 500 জনকে আবার ছাঁটাই করতে হবে। ছাঁটাই করতে গেলে তো এমনি এমনি ছাঁটাই করতে পারবে না, অবশ্যই ওটা নিয়ে অবজারভেশন করতে হবে, একটু দেখতে হবে, যার কারণে একটু সময়টা লাগে। আচ্ছা, ভাইবার যখন ডাক হবে, ভাইবাতে যদি আপনি টেকেন, ভাইবাতে পাশ করলেই চাকরির রেজাল্ট দেবে। ভাইবা হওয়ার পরে 1 দিন বা 2 দিন পরে রেজাল্ট দেবে। ভাইবা হওয়ার পরে খুব বেশি সময় নেয় না এটা, যেহেতু ভাইবার রেজাল্ট যারা পরীক্ষা নেয় তারা সঙ্গে সঙ্গেই ওখানেই টুকে রাখে রেজাল্টটা, শুধুমাত্র পাবলিশ করার অপেক্ষা থাকে। ভাইবার রেজাল্টটা যখন দিবে, এই রেজাল্টের 2টা ক্যাটাগরি হয়। রেজাল্টের ক্যাটাগরি হয় 2টা, একটা হলো ডাইরেক্ট তাকে নিয়োগ দিয়ে দেয়, আপনি অমুক জায়গায় যোগদান করবেন। আমার বাড়ি হলো ধরেন যে কুড়িগ্রাম লালমনিরহাটের আওতায়, কিন্তু আপনাকে নিজ প্রবেশে রাখবে না, মানে নিজ ভৌগোলিক এলাকা, আপনার বাড়ির যে পল্লী বিদ্যুতের আওতায়, ওইটাতে আপনি আপনার চাকরি জীবনে সারা জীবনে ওখানে চাকরি করতে পারবেন না, এটা মাথায় রাখিয়েন। সাপোজ ধরেন আপনার বাড়ি মিঠাপুকুর, রংপুর মিঠাপুকুরে, তাহলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর আওতায়, সটিবিরের আওতায়, তাহলে আপনাকে জীবনে কোনো দিন সটিবিরের আওতায় চাকরি করতে দিবে না। আপনাকে কমপক্ষে মডার্নের চাকরি করতে হবে রংপুর 2-এ, অথবা কুড়িলালে, অথবা যশোরে, ঢাকায়, নীলফামারীতে, একদম কুমিল্লায়, চট্টগ্রামে, আপনাকে অন্য কোথাও রাখবে। আপনার নিজের বাড়িতে যে পল্লী বিদ্যুতের লাইন আছে, ওই অফিসের আওতায় আপনাকে যোগদান করতে দিবে না, এটা রুলসের বাইরে আর কি, সেটা কখনোই আপনি পারবেন না। আচ্ছা, তাহলে রেজাল্ট হবে ডাইরেক্ট, মানে আপনি যদি ভাইভাতে পাস করেন, তাহলে পরের দিনে আপনি রেজাল্ট পেলেন, অমুক জায়গাতে যোগদান করেন, আগামী 10 দিন বা 15 দিন করে সময় দিবে, অমুক জায়গাতে যোগদান করেন, তাহলে ওখানে গিয়ে আপনাকে যোগদান করতে হবে। মানে তারপরে একটা আছে ওয়েটিং লিস্ট। এই ওয়েটিং লিস্টে মানে 700 জন, 764 জন নিচে আমার, তো 764 জনকে নিয়োগ দিল, কম বেশি হইতে পারে, ধরেন যে 800 জনকে নিয়োগ দিল, অথবা 700 জনকে নিয়োগ দিল, অথবা 764 জনকে নিয়োগ দিল, আর বাকি 100 বা 150 বা 200 জনকে ওয়েটিংয়ে রাখবে। কেন ওয়েটিংয়ে রাখবে? এই ডাইরেক্ট যাদেরকে নিয়োগ দিল, তাদের মধ্যে যদি কেউ নিয়োগ নিয়োগ মানে যোগদান না করে, অথবা তাদের মধ্যে যদি কোনো ধরনের কোনো সমস্যা পাওয়া যায়, মানে এখানের যে ঘাটতিটা হবে, এই ডাইরেক্ট যে নিয়োগটা আছে তাদের মধ্যে যে যদি কোনো ঘাটতি হয়, সেটাই ওয়েটিং লিস্ট থেকে পূরণ করবে। বিষয়টা হলো এটা। আচ্ছা, এখন নিয়োগ পাওয়ার পরে আপনাকে একটা ট্রেনিং দিবে। আপনি জানেন আপনি আসতেছেন কোথায়, পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করতে, কী পদে? লাইনম্যান পদে। কাজটা তো বুঝতেই পারতেছেন যে আসলে প্রথমে ধারণা দিছি, মোটরসাইকেলে আসবেন,
লাইনের কোনো সমস্যা হলে সমাধান করবেন। এটা একটু সবাই জানে যে এটা একটা রিস্কের কাজ। আপনাকে ট্রেনিং ছাড়া কখনোই কাজে কেউ নামাবে না। এই জন্য আপনাকে আগে মোটামুটি একটা ধারণা দেবে, বেসিক একটা ধারণা দিবে। ট্রেনিংটা 30 দিনে হতে পারে, 28 দিনে হতে পারে, 32 দিনে হতে পারে, মানে মোটামুটি 1 মাসের আশেপাশে একটা ট্রেনিং হয়, বা 10 দিনে হতে পারে। ট্রেনিংটা যখন দিবে সেই অনুসারেই মানে সময়টা তার উপরে নির্ভর করবে। এখন ট্রেনিংয়ে আপনি পাস করলেন, ট্রেনিংয়ে শিখলে আপনার পরে 1 বছরের জন্য অন প্রফেশনে রাখবে। ওখানে একটা লেখা দেখবেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা আছে অন প্রফেশন, মানে 1 বছর আপনাকে দেখবে, অবজারভেশন করবে। সাপোজ আমার অফিসেই যদি, মানে আমার অফিসে বলতে কি, এই যে অফিসে আপনাকে নিয়োগ দিক, সেই অফিসে আপনাকে দেখবে আপনি আসলে কাজ করতে পারতেছেন কি, আপনি শারীরিক যোগ্যতা সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা, আপনার মানসিক শক্তি আছে কিনা, আপনি সব কিছু হ্যান্ডেল করতে পারবেন কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে, কিছু শর্ত আছে, যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স। আপনি জানেন যে লাইনম্যানের কাজই হলো মোটরসাইকেল আর পোল, এই দুইটাতে। আপনি হয়তো বা লক্ষ্য করলে দেখতে পাবেন, লাইনম্যান হয় মোটরসাইকেল আসতেছে, আর না হলে খুঁটিতে কাজ করতেছে, এই দুইটার একটা। তার মানে আপনাকে 30 দিনের ট্রেনিং দেবে লাইনে কাজ করানোর জন্য, আর এই 1 বছরে আপনাকে ড্রাইভিং লাইসেন্স ম্যানেজ করতে হবে, ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হবে। আপনি যদি এই 1 বছরে, মানে যারা আপনাকে চাকরিতে সাইডে নিয়ে যাচ্ছে, তাদের যদি মানে মনের মতো না হইতে পারেন, তাহলে আপনার চাকরি মানে হবে না, নিয়মিত হবে না, এটা গ্যারান্টি। আর যদি একটু নিজের আগ্রহ থাকে, ওখানে লেখাই আছে, কিন্তু দেখে শিখে আপনাকে দক্ষ হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখাই আছে। আপনাকে শিখে যদি আপনি দক্ষ হইতে না পারেন, তাহলে আপনার জায়গায় পল্লী বিদ্যুতে নাই। এখানে যারাই এসে তারা একদম নতুন, আর যারা 1 বছর চাকরি করে তারা একদম পাকাপোক্ত লাইনম্যান হয়ে যায়। তার মানে আপনাকে ওই মানসিকতা নিয়ে আসতে হবে। যদি আপনি চাকরিতে মানে টেকেন আর কি সব কিছুতেই, তাহলে আপনাকে শিখতে হবে, ভালো করে শিখতে হবে আগে। ঠিক আছে? আচ্ছা, তারপর হলো বিষয়টা তো এটাই যে নিয়মিত, তারপরে 1 বছর পরে আপনি নিয়মিত হবেন। তারপরে আপনি এই যে 16,600 টাকা হারে বেতন পাবেন। 16,600 টাকা বেসিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি মোটামুটি 24,000 বা 25,000 এরকম একটা বেতন আলহামদুলিল্লাহ পাইতে পারেন। এই হচ্ছে বিষয়। আর একটু ভিতরের বিষয়টা হলো, আপনি যদি চাকরিতে যোগদান করেন, সেক্ষেত্রে আপনি বোনাস পাবেন ঈদে 2টা, ঈদ বোনাস। তারপরে হলো প্রত্যেক বৈশাখ যে মাস আছে, মানে আমাদের যে বৈশাখী উৎসব আছে, সেই বৈশাখী ভাতা পাবেন। এখানে পাবেন বেসিকের 100%। বেসিক যদি আপনার 16,600 টাকাতে শুরু করেন, তাহলে ঈদ বোনাস পাবেন 16,600 টাকায়। বেসিক আস্তে আস্তে বাড়তে যদি আপনার 40,000 হয়, তাহলে আপনি ঈদ বোনাসও পাবেন 40,000। তারপরে বৈশাখী ভাতা পাবেন, বৈশাখী ভাতা এটা হলো 10%, মানে প্রত্যেক বৈশাখ মাসে 16,600 টাকা 10% ধরেন 1,660 টাকা, এটা হলো বৈশাখী ভাতা। আপনি ছুটি পাবেন, হলো ছুটির বিষয়টা আসি, ছুটি পাবেন CL 20 দিন, EL পাবেন 33 দিন। ঠিক আছে? এই CL ছুটি আপনি কর্তৃপক্ষের অনুমতিতে যাইতে পাবেন। আর EL হলো আপনার অর্জিত ছুটি। CL ছুটি যদি কাটাইতে না পারেন, তো এটাতে কোনো কাটালে না কাটালে নাই। আর EL ছুটিটা হলো আপনি কাজের স্বার্থে যদি আপনাকে ছুটি কাটাইতে দেওয়া না হয়, বা কাজের চাপ আছে, আপনি ছুটি কাটাতে পারলেন না, সেক্ষেত্রে এই ছুটিটা বিক্রি করতে পারবেন। বিক্রি করে আপনি টাকা পাবেন, মানে এই ছুটিটা কাটালে না কাটালে টাকা পাবেন, এই আর কি। তো বিষয়টা মোটামুটি এরকমই ছিল। আর কিছু জানার থাকলে পরে জানিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।